number 24. রাসায়নিক এই শোনো, রাসায়নিক গণনার আমরা আগে গ্যাসের এই যেটুকু পড়লাম তারপর থেকে পেজ নম্বর 24 থেকে একটু দেখে নাও, এই জিনিসটা একটু দেখে নিয়ে তারপরে আমরা অঙ্ক শুরু করে দেবো। ঠিক আছে, তোমাদের উদাহরণে অনেক অঙ্ক করে দেওয়া আছে, প্রায় 9-18টা মতো অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমাদের একটু দেখে নিতে হবে, এগুলো নিজে নিজে করে নেবে। যদি কোনো জায়গায় অসুবিধা তাহলে আমাকে বলবে, আমি একবার এক্সারসাইজে চলে আসবো। ঠিক আছে, কোনগুলো উদাহরণেরগুলো দেখিয়ে দেবো, উদাহরণেরগুলো অসুবিধা নেই। আচ্ছা, গ্যাসের বাষ্প ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব দুটো জিনিস একটু জানতে হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, যে যেই উষ্ণতায় কোনো গ্যাস সমায়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে আমরা কী বলবো, বাষ্প ঘনত্ব বলবো। তাহলে বাষ্প ঘনত্ব কী হচ্ছে, সমায়তন গ্যাসের থেকে কোনো একটা গ্যাস সমায়তন হাইড্রোজেন গ্যাসের থেকে যতগুণ ভারী, কোনো গ্যাস মানে ধরো নাও কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে, এর বাষ্প ঘনত্ব। লিখতে হবে না, শুধু দেখো, আমি বললাম যে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব বের করব। তাহলে আমি কী করলাম, ভি আয়তন, বা আমি সংক্ষেপে বললাম ভি আয়তন মানে ভি লিটার CO2, ঠিক আছে। আর কী নিব গো, ভি লিটার হাইড্রোজেন গ্যাস। তাহলে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের তুলনায় ভি লিটার হাইড্রোজেন গ্যাস যতটা ভারী হবে, সেটা কী হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডে কী হয়ে যাবে গো, বাষ্প ঘনত্ব হয়ে যাবে। ঠিক আছে, বাষ্প ঘনত্বের ডেফিনেশন এরকমভাবে তৈরি করেছে। এবার বলো তো এদের তাহলে বাষ্প ঘনত্বের কি কোনো একক থাকবে? বাষ্প ঘনত্বের কোনো একক নেই কিন্তু। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো দুটোই তো সেম, এটাও লিটার এটাও লিটার। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে লিটারটা কেটে যাবে। তাহলে সেই জন্য আমরা বলবো কোনো রকম ঘনত্বের একক আছে, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, কিন্তু বাষ্প ঘনত্বের কোনো রকম একক নেই। আর একটা সম্পর্ক ছিল, M সমান হচ্ছে গিয়ে 2D, আণবিক ভর কী হয়, বাষ্প ঘনত্বের দ্বিগুণ। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব তুমি যদি পেয়ে যাও তাহলে আণবিক গুরুত্ব পেয়ে যাবে। ঠিক আছে, আণবিক গুরুত্ব যদি পেয়ে যাও তাহলে কী করবে, বাষ্প ঘনত্ব পেয়ে যাবে। আণবিক গুরুত্ব পেলে সেটাকে 2 দিয়ে ভাগ করব, D সমান কী গো, M/2। আমি যদি কার্বন ডাইঅক্সাইডের যদি বাষ্প ঘনত্ব বের করি তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করো নি, তাহলে কী হবে বলো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত হবে, 12, 8 ও 16, 16 × 2 44। যদি বুঝতে পারলে বেশ। তাহলে 44/2 মানে কত হয়ে গেল, 22। তাহলে কোনো রকম একক নেই কিন্তু, সেই জন্য কী লিখলাম, শুধুমাত্র 22 লিখেছি। ঠিক আছে, আচ্ছা দীপা তুমি ভালো আছো? এখনও ভালো না, এখনও ভালো হয়নি, বেশ। জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। চলো, গ্যাসের প্রমাণ ঘনত্ব কি বলেছে, না আমার জানিব কি বলতো, জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে মিস কল দিও, আমিও মিস কল দিব। হ্যাঁ, আচ্ছা এরপরে ওই জিনিসটাকে একটু চেঞ্জ করা হয়েছে, যে গ্যাসের প্রমাণ ঘনত্ব কী করে বের করেছে দেখো। প্রথমে বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে দেখো। প্রমাণ ঘনত্ব মানে কি, প্রমাণ চাপ ও তাপমাত্রা। এই শোনো, আগেরটাই ওরকম কোনো কিছু বলেনি, কি বলেছে, যে কোনো একটা গ্যাস আর একটা গ্যাসের থেকে, সমায়তন গ্যাসের থেকে কতটা ভারী সেটাকে আমরা কি বলেছি, বাষ্প ঘনত্ব বলেছি, তাই তো। এবার প্রমাণ ঘনত্বের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা বললাম যে প্রমাণ চাপ ও উষ্ণতায়, যেটা হচ্ছে STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরই হলো গ্যাসটির প্রমাণ ঘনত্ব। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের গ্রামে, 1 লিটার যদি কোনো গ্যাস নিই আর 1 লিটার কোনো গ্যাসের যদি আমরা ভরটাকে গ্রামে প্রকাশিত করি, তাহলে যেই ভরটা পাবো সেটাই কী হয়ে যাবে, গ্যাসের প্রমাণ ঘনত্ব হয়ে যাবে। লেখা আছে গো তোমার বইয়ে। আচ্ছা, তাহলে এই শোনো, সংজ্ঞাগুলো মুখস্থ করবে, কারণ এগুলো 1 নম্বরের কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, তাহলে বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্বের মধ্যে সম্পর্ক কী বলেছে দেখো। বাষ্প ঘনত্ব একটু আগে বললাম যে নির্দিষ্ট উষ্ণতা চাপে ভি আয়তন কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই সম উষ্ণতা চাপে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, STPতে ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই STPতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, STPতে 1 লিটার গ্যাসের ভর ডিভাইডেড বাই, আচ্ছা আমি এটা করে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে, তোমাকে বুঝতে পারবে না। আমি জিনিসটা STPতে করতে চাইছি, ঠিক আছে,
গ্যাসের বাষ্প ঘনত্ব, ধরো এই গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কি ভি লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর, তাই না, ডিভাইডেড বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। কন্ডিশন এখানে অ্যাপ্লাই নতুন করে করলাম, সেটা হচ্ছে এসটিপি করে দিলাম। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি এবার ভি লিটার, এখানে আমি কি করলাম এবার, এখানে ভি লিটার যেটা হচ্ছে ধরুন এখানে এসটিপি লিখে দিলাম। এসটিপিতে ভি লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর, এসটিপিতে ভি লিটার হচ্ছে কি হাইড্রোজেন গ্যাসের ভর, ঠিক আছে। এবার শোনো, ভি লিটারের পরিবর্তে এদিকে তাকাও না, একটু একটু তাকাও এদিকে, ভি দিয়ে যদি ভাগ করি তাহলে কী হয়ে যাবে 1 লিটার CO2, আর এখানে কী হয়ে যাবে এসটিপিতে, সেটার দিকে তাকাও 1 লিটার কী হয়ে গেল, উপর নিচে ভি দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। উপর নিচে যদি ভি দিয়ে ভাগ করে দিই তাহলে এসটিপিতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর, এসটিপিতে 1 লিটার কী হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ভর। আচ্ছা, এবার এখানে একটা সংজ্ঞা বলেছে দেখো, যে প্রমাণ চাপ ও তাপমাত্রায়, সংজ্ঞাতে দেখো কি বলেছে, যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় মানে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরই হলো গ্যাসটির প্রমাণ ঘনত্ব, তাই না। তাহলে এসটিপিতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের যেটা ভর সেটা কি হয়ে যাবে, এর প্রমাণ ঘনত্ব হয়ে যাবে না। তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব কী হলো, এই আওয়াজ হচ্ছে গো, জানাগুলো লাগিয়ে দাও তো। গ্যাসের প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। গ্যাস বলতে কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ ঘনত্ব ধরে নাও, হাইড্রোজেন এর প্রমাণ ঘনত্ব। গ্যাস বলতে যে কোনো গ্যাস হতে পারে। আচ্ছা, এবার এটা দেখা গেছে, দেখো এখান থেকে যদি আমরা বের করি যে গ্যাসের প্রমাণ ঘনত্ব যদি বের করি, এটা কার্বন ডাইঅক্সাইড করে গ্যাসের বাষ্প ঘনত্ব লিখে দাও। তাহলে কোনো একটা গ্যাসের প্রমাণ ঘনত্ব যদি বের করি, গ্যাসের প্রমাণ ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব, গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে গ্যাসের বাষ্প ঘনত্ব, গাইস ফলো দিস, দেখা গেলো এটাই প্রমাণে চলে এলো, ইন্টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। এবার একটা জিনিস দেখো, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বটা বের করা হয়েছে, এবং হাইড্রোজেনের যেটা প্রমাণ ঘনত্ব বের করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আমরা 1 লিটার হাইড্রোজেন গ্যাসের আমরা ভর বের করে দেখেছি, সেক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে 0.089। সেই জন্য আমরা কী বলবো, যে গ্যাসের প্রমাণ ঘনত্ব, কোনো গ্যাসের, গ্যাস বলতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কি সেই গ্যাসটার বাষ্প ঘনত্বকে 0.089 দিয়ে গুণ করবে। এটা এমসিকিউ কোশ্চেনে আসছে, যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব তুমি যদি বের করতে চাও তাহলে কী করবে, সেই গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে কী করবে 0.089 গুণ করে দেবে। বাষ্প ঘনত্ব করে কীভাবে বের করবে, আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে বাষ্প ঘনত্ব বেরিয়ে গেল, তার সাথে 0.089 গুণ করে দাও, তাহলেই হয়ে গেল। কোনটা, ওটাই বুঝতে পারো নি, খুব ভালো, বোঝার কী আছে, এটা তেমন তো কোনো কিছু নেই। প্রমাণ ঘনত্বের একটা সংজ্ঞা দিয়েছে, প্রমাণ ঘনত্বের সংজ্ঞাটা দেখো কি বলেছে, যে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের, 1 লিটার কোনো গ্যাস নিলাম, দেখো প্রমাণ ঘনত্বের সংজ্ঞা যদি না পড়ো তাহলে বুঝতে পারবে না কি বলেছে। জানাগুলো লাগো তো, শোনো এদিকে তাকাও, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কী বললাম এটা বোঝা গেল তো। আমি শুধু টেম্পারেচারটাকে ফিক্সড করেছি। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব মানে হচ্ছে কি এসটিপিতে ভি লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর ডিভাইডেড বাই ভি লিটার, এসটিপিতে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, ঠিক আছে। ভি দিয়ে ভাগ করলাম, তাহলে এসটিপিতে 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর, এসটিপিতে এখানে কার্বন ডাইঅক্সাইড না যে কোনো গ্যাস নিতে পারো, কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে যে কোনো গ্যাস, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এই যে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের, যে কোনো গ্যাসের ভর নাও না কেন, সেটাকে আমরা কী বলবো, প্রমাণ ঘনত্ব বলবো। কারণ প্রমাণ ঘনত্বের সংজ্ঞাতে বলা আছে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকে আমরা কী বলবো, সেই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলবো। কী বললাম, এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটার কোনো গ্যাসের ভরকে আমরা কী বলবো, সেই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলবো। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকে আমরা কী বলবো, প্রমাণ ঘনত্ব বলবো, ঠিক আছে। তাহলে এসটিপিতে কী হয়ে গেল, প্রমাণ ঘনত্ব হয়ে গেল। এখানে কী লেখা আছে, বাষ্প ঘনত্ব। তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কী হয়ে গেল, গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু, ওটা তো পরে প্রমাণ আছে, হ্যাঁ এটা প্রমাণ ঘনত্বের কথা বলছি, প্রমাণ ঘনত্বের কনসেপ্ট দিয়ে আমরা করছি এটা। যে তাহলে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব যদি বের করতে হয় তাহলে কী করব, গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে
হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব গুণ করব। এবার হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব মানে কি বলতো, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের যেটা ভর সেটাই হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব না। এটা ম্যাথামেটিক্যালি দেখা হয়েছে যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের যেটা ভর হয় সেটা কত হয়, 0.089। সেই জন্য 0.089 দিয়ে গুণ করছি, আর তো কোনো কিছু নেই। তাহলে শুধুমাত্র একটাই এমসিকিউ কোশ্চেন আসবে, তোমাকে বলবে গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কি। তাহলে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে সেই গ্যাসের বাষ্প ঘনত্ব তার সাথে কত করবে, 0.089 গুণ করে দিবে, ব্যাস তাহলেই হলো। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বাষ্প ঘনত্ব এবং আণবিক ঘনত্বের মধ্যে সম্পর্ক দেখো কি করে বের করেছে। আমি এটার করাচ্ছি না। গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কি, গ্যাসের বাষ্প ঘনত্ব মানে আমরা করলাম যে ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই সম উষ্ণতা চাপে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। বাষ্প ঘনত্ব মানে কি বললাম, যে ভি আয়তন কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন কী গো, হাইড্রোজেন গ্যাসের ভর, তাই না? প্রথমেই তো বলেছি বাষ্প ঘনত্ব মানে কি, ভি আয়তন কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এবার বলো, আমরা জানি যে সম উষ্ণতায় বা এসটিপিতে সমস্ত গ্যাসের আয়তন কী হচ্ছে, সেম যদি হয় তাহলে কী হবে, অনুসংখ্যা সেম হয়ে যাবে না? তাহলে ভি আয়তন আমি কী নিয়েছি, হাইড্রোজেন গ্যাস নিয়েছি, ভি আয়তন অন্য কোনো গ্যাস নিয়েছি, তাহলে দুটো গ্যাসের মধ্যে কি সেম সংখ্যক অণু থাকবে তো? তাহলে সেই জন্য কী লিখেছে দেখো, যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব মানে গ্যাসে উপস্থিত এন সংখ্যক অণুর ভর ডিভাইডেড বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? কারণ ভি আয়তনের মধ্যে যদি এন সংখ্যক থাকে এসটিপিতে, তাহলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের মধ্যেও কী থাকবে, এন সংখ্যকই থাকবে, তাই তো? তাহলে এই যে দেখো, উক্ত গ্যাসের এন সংখ্যক যেটা অণুর ভর, এনের পরিবর্তে আমরা কী করলাম, এন দিয়ে ভাগ করে দিলাম। তাহলে উক্ত গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। চলো দাঁড়াও, তোমাদের এই জায়গাটা আমি একটু লিখে করাই, তাহলে হয়তো একটু আন্দাজ পাবে। সেটা হয়ে গেলেই আমি এদিকে দেখাও গাইস, প্লিজ এদিকে। গ্যাসের বাষ্প ঘনত্ব এটা তোমরা অলরেডি পড়ে নিয়েছো। গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কি, এসটিপিতে আমি কি করলাম, এসটিপি ইউজ করলাম। গ্যাসের বাষ্প ঘনত্বের সমান চাপ ও উষ্ণতা ইউজ করতে পারে, এসটিপি ইউজ করলাম। এসটিপিতে ভি লিটার কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এদের যেটা অনুপাত সেটা হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। এটা মানে কি, যে কোনো একটা গ্যাস, একটা হাইড্রোজেন গ্যাস তো সবথেকে লাইট, সবথেকে হালকা, তাহলে হাইড্রোজেনের থেকে কতটা ভারী। কারণ পর্যায় সারণীতে দেখবে প্রথমেই ছিল না হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম প্রথমেই ছিল, এবং ভর কত ছিল বলো তো, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 ছিল, তাই না? সেই জন্য হাইড্রোজেনের থেকে কত গুণ ভারী সেটাকে আমরা বাষ্প ঘনত্বই বলছি। তাহলে এসটিপিতে সেই ভি লিটার কোনো গ্যাসের ভর ডিভাইডেড এসটিপিতে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এবার এসটিপিতে ভি লিটার আমরা জানি যে টেম্পারেচার যদি সেম হয়, আমরা বলেছিলাম সমচাপ ও তাপমাত্রায় সমায়তন গ্যাসের সমান সংখ্যক কী থাকে, অণু থাকে। তাহলে ধরে নিলাম যে ভি লিটারের মধ্যে এন সংখ্যক অণু আছে, এখানে ভি লিটারের মধ্যে কী থাকবে, তাহলে এন সংখ্যক অণু থাকবে। তাহলে এসটিপিতে ভি এন সংখ্যক অণুর ভর ডিভাইডেড বাই এসটিপিতে এন সংখ্যক কী হচ্ছে, হাইড্রোজেন অণুর ভর। এনের পরিবর্তে এবার আমি কী করলাম, একটা অণু নিলাম, যে কোনো একটা অণু নিলাম, ঠিক আছে? তাহলে ওই গ্যাসের একটা অণুর ভর ডিভাইডেড বাই এসটিপিতে একটি হাইড্রোজেন অণুর ভর। এবার বলো, একটা হাইড্রোজেন অণুর ভর কত হবে? এখানে একটা হাইড্রোজেন অণু আছে, তার মানে দুটো হাইড্রোজেন আছে না? তাহলে দুটো হাইড্রোজেনের ভর যদি আমরা করি, ক্যালকুলেশন করি, দেখো 1H1 মনে করো ভালো করে, দুটো হাইড্রোজেন আছে, তাহলে দুটো হাইড্রোজেনের ভর যদি বের করি, তাহলে 1 ইন্টু কত করবো গো, 2। তাহলে এখানে আমরা কী লিখবো, আর একটি অণুর ভর মানে কি বলো তো, একটি অণুর ভরকে আমরা কি বলি, আণবিক ভর, যেটাকে আমরা সংক্ষেপে বলি এম। আর দুটি হাইড্রোজেন পরমাণু ভর আমরা কত পেয়ে গেলাম, 2। বাষ্প ঘনত্বকে ডি দিয়ে বলছি, তাহলে এম সমান কত হয়ে গেল, 2D। তো এটা পরীক্ষাতে প্রমাণেও আসতে পারে, ঠিক আছে? এম সমান হচ্ছে 2D, প্রমাণ করো। বুঝতে পারলে? গট ইট? এটা একটু দেখে নিবে, সাধারণত আসে না, ঠিক আছে? তোমাদের এম সমান 2D দিয়ে আসতে পারে, তোমাদের নতুন বই, আচ্ছা আমি ছবি করে পাঠিয়ে দেবো, নতুন বই থেকে একটু দেখে নিও, কোনো একটা জায়গায় লিখে নেবে, তাহলেই হলো। আচ্ছা, তাহলে বলছি ওজন বা মোল সংক্রান্ত গণনা থেকে আমরা কী কী পেলাম? আমরা একটা জিনিস পেলাম যে কোনো গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এটা পেলাম। আর একটা সম্পর্ক পেলাম যে কোনো গ্যাসের, কোথায় গেল, হ্যাঁ, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর সমান কত, 0.089 গ্রাম পেলাম। আর একটা সম্পর্ক পেলাম, কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান গ্যাসটির বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। তোমাদের এটা দেওয়া নেই, এটা একটু তোমরা দেখে নিও। ওজন বা মোল সংক্রান্ত কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো একটু দেখে নিও কী কী আমরা পাচ্ছি, ঠিক আছে? যেটা পড়লাম, যেগুলো করলাম সেগুলোই বলা আছে। এবার তোমরা চলে আসবে আগে অনুশীলনী।
উদাহরণ অঙ্ক করছি, আগে আমরা অনুশীলনের কিছু অঙ্ক করি, ঠিক আছে? চলো বের করো। ওগুলো বুঝলে তুমি সব অঙ্ক করতে পারবে, ঠিক আছে? উদাহরণে যেগুলো অঙ্ক আছে সেগুলো করলেও তুমি সব অঙ্ক করতে পারবে। কি বলেছে এই শোনো, বলেছে 130.8 গ্রাম, 130.8 গ্রাম দস্তা মানে জিঙ্ক, ঠিক আছে? দস্তার মানে হচ্ছে জিঙ্ক, জিঙ্কের সংকেত জেডেন। 130.8 গ্রাম দস্তা লঘু সালফারিক অ্যাসিড, সালফারিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। বলছে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেন কত হবে? বলছে যদি জিঙ্ক 130.8 গ্রাম যদি জিঙ্ক রিয়াকশন করে লঘু সালফারিক অ্যাসিডের সাথে সম্পূর্ণরূপে, তাহলে বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ STPতে তোমাকে বের করতে হবে, মানে আয়তনটা চেয়েছে। তাহলে এবার তোমাদের একটা জিনিস বলেছিলাম, শোনো, রিয়াকশান একটা জিনিস বলেছিলাম, এদিকে তাকাও, বোর্ডের দিকে, সংযুক্তা সাবধান হয়ে যাও, ঠিক আছে? তাহলে তোমাকে আমি সাবধান বিশ্রাম করে কিন্তু পাঠিয়ে দেবো। আচ্ছা কী হয়েছে দেখো, এটাকে যদি ভাঙি তাহলে কীভাবে ভাঙবো বলো? দুটো হাইড্রোজেন আছে সেই জন্য কী হয়ে যাবে? SO4 2-, এখানে একটা হাইড্রোজেন, এখানে সালফেটমূলক একটা আছে, তাহলে কী হবে? H+। ব্যালেন্স করার জন্য কী করবো? 2H+। আমি তোমাদেরকে বলেছিলাম এগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক ধর্মী ধাতু। তড়িৎ ধনাত্মক ধর্মী ধাতু মানে কি? এদের মধ্যে ইলেকট্রনের কিন্তু অভাব আছে, ঠিক আছে? তড়িৎ ধনাত্মক ধর্মী, তাহলে এরা কী করবে? ইলেকট্রনটাকে চাইবে এই যেখানে, ঠিক আছে? মানে ক্যাটান হয়ে থাকে এরা, ইলেকট্রনটাকে হারিয়ে ক্যাটান হয়ে থাকে। তড়িৎ ধনাত্মক ধর্মী মানে কি বলো তো? ইলেকট্রনটাকে হারিয়ে ক্যাটান রূপে থাকে, ঠিক আছে? এই যে ধাতুর যেটা আমরা বলছি, সোডিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলছি দেখো, প্রথম দিকে যেগুলো ছিল না, ক্ষারীয় ধাতু বলেছিলাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ধাতু কেন বলছি এগুলো? কারণ এদের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। ফ্রি ইলেকট্রন মানে এদের মধ্যে কী হয়েছে, তুমি যদি একটা লোহা নিয়ে নাও, এরকম লোহার দণ্ড, তাহলে সেই লোহার দণ্ডের মধ্যে দেখবে যে প্রচুর পরিমাণে কী আছে? ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা এলো কি কারণ এর মধ্যে অসংখ্য কোটি কোটি পরমাণু আছে। এই সোডিয়াম কি করবে? সোডিয়ামের বাইরের দিকে তুমি যদি দেখো, যদি গঠন দেখো ভালো করে, সোডিয়াম হচ্ছে 11, ঠিক আছে? মানে 2, 8, 1। কোনো কারণে টেম্পারেচার একটু যদি পায় তাহলে একটা ইলেকট্রনকে কী করবে? বাইরে দিয়ে দিবে, ঠিক আছে? মানে বাইরে ইলেকট্রনটা চলে এলো এবং কীভাবে থাকেও Na+ হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক ধর্মী। একই রকমভাবে জিঙ্ক হচ্ছে তড়িৎ ধনাত্মক ধর্মী ধাতু, কারণ জিঙ্কের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। জিঙ্ক থাকবে তখন কী হিসাবে থাকবে? ক্যাটায়ন হিসাবে থাকবে, ঠিক আছে? তাহলে জিঙ্কটা কার সাথে রিয়াকশান করবে? জিঙ্কটা কার সাথে রিয়াকশন করবে? SO4 2-, কারণ এটা নর্মালি এরকম থাকে না, এটা ক্যাটায়ন হিসাবে থাকে। তাহলে উৎপন্ন করলো জিঙ্ক সালফেট। এবং এখানে দেখো প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন আছে না? প্রচুর পরিমাণে কী আছে? হাইড্রোজেন আয়ন আছে। এই হাইড্রোজেন আয়নগুলো একে অপরের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস। সেই জন্য বলছি ধাতুর সাথে কোনো অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবেই। ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, এটা মনে রাখবে যে ধাতু, জিঙ্ক হচ্ছে ধাতু, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া সবসময় কী হবে? তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়ার সমীকরণ কিন্তু হয়ে গেল। এইভাবে আমরা সমীকরণগুলো মনে রাখবো। তাহলে আচ্ছা, এবার আমাকে বলেছে কি দেখো, জিঙ্ক, তোমাকে জিঙ্কের হয়তো ভর বলে দিয়েছে। জিঙ্কের ভর কত হয় জানো? যদি না বলে থাকে তাহলে মুখস্থ করবে 65.5। আচ্ছা, এখান এত গ্রাম, গ্রামে কনভার্ট করলো, তাহলে এত গ্রাম থেকে কত মোল আছে? ব্যালেন্স আছে কি গো? দেখে রাও তো। জিঙ্ক একটা, এখানে জিঙ্ক একটা, এখানে সালফেট, এখানেও সালফেট, এখানে H2, এখানে H2, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কী উৎপন্ন হয়েছে? এদিকে তাকাও, 1 মোল কী উৎপন্ন হয়েছে? H2 উৎপন্ন হয়েছে। এবং 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 65 আমরা বিক্রিয়া লিখব। জিঙ্কের যদি না দেওয়া থাকে তাহলে দিয়ে দেয়, কারণ আমরা 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করছি। বাকি কোনো রকম পরমাণু তোমাকে যদি এক্সট্রা দেয় তাহলে তার আণবিক ভর তোমাকে বলেই দিবে। এখানে বলে দেয়নি, ঠিক আছে, উদাহরণে বলে দেয়নি, কিন্তু অবশ্যই বলে দিবে। জিঙ্কের কত হচ্ছে? 65.4। 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করবো, তো তার সাথে সাথে এক্সট্রা 3-4টা আমরা যদি এলিমেন্ট মুখস্থ করে রেখে দিই তাহলে আমাদের সুবিধা আছে। যেমন জিঙ্কের ক্ষেত্রে তাহলে কী পেলাম বলো? বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা পাই, এটা লিখতে হয়। বিক্রিয়ার সমীকরণ থেকে পাই, উপরের সমীকরণ থেকে পাই যে 65.4 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয়। এই শোনো, 65.4 গ্রাম জিঙ্ক
H2SO4 এর সাথে লঘু H2SO4 এর সাথে রিয়াকশন করে বা বিক্রিয়া করে কত লিটার আয়তন উৎপন্ন করলো? 22.4 লিটার কি উৎপন্ন করলো বলো? হাইড্রোজেন গ্যাস। এটা লিখতে হবে, আমি লিখছি না এখানে। তাহলে এটা যদি 130 গ্রাম হয়, 130.8 গ্রাম বলেছে না, তাহলে এটা ডবল তো গো। তাহলে এটা ডবল হলে এটা কী হবে? 2 মোল হবে। 2 মোল মানে কত? 44. তাহলে কত লিটার? ঐকিক নিয়মেই করতে হবে, এরকমভাবেই তো করে। ঠিক আছে, আমি লিখাচ্ছি না এখন, তোমাদের যখন অঙ্ক করাবো এক্সারসাইজের, তোমাদের ঐকিক নিয়মে যেরকম আছে সেরকমই করতে হবে। ঠিক আছে, আমি এখানে লিখাচ্ছি না, শর্টকাটে বলে দিচ্ছি, কারণ এগুলো অঙ্ক তো করে দেওয়া আছে, তোমরা দেখে নাও অ্যান্সার। ঐকিক নিয়মে করতে পারে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল ব্যাপারটা? বলো বুঝতে পারলে কি না? যে 65.4 গ্রাম থেকে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে 130.8 গ্রাম থেকে কতটা উৎপন্ন হবে? 44.8 লিটার। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো। 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানো হলে কী পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে? আচ্ছা দেখো কি বলেছে। তোমরা খাতা বের করো তো সবাই, লিখো। আমার সাথে সাথে একটু ভেঙে ভেঙে রিয়াকশনগুলো লেখার চেষ্টা করো। এই রিয়াকশনটা যেটা লিখলাম সেটা লিখে নাও। জিঙ্ক প্লাস H2SO4 কীভাবে উৎপন্ন হচ্ছে সেটা লিখব। 2H প্লাস SO4 2 মাইনাস, জিঙ্কটা এটার সাথে যুক্ত হচ্ছে, ZnSO4 উৎপন্ন করছে, প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, সোডিয়াম এর সাথে জলের রিয়াকশান। হ্যাঁ, আর কিছু লিখতে হবে না। সোডিয়ামের সাথে জলের রিয়াকশান, এই রিয়াকশানটা আমরা করেছি হাতে নাতে, এই রিয়াকশানটা আমি করেছি। সেকেন্ড রিয়াকশানটা বেশিরভাগ রিয়াকশানই করেছি, এটা নিয়ে তো প্রতিনিয়ত খেলা হতো, সোডিয়ামের সাথে জলের রিয়াকশান। ঠিক আছে, প্রতিনিয়ত খেলতাম। হলো H প্লাস OH মাইনাস। আমরা এটা হচ্ছে কি বলো, সোডিয়ামটা কি তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী ধাতু, তাহলে সোডিয়াম কার সাথে যুক্ত হয়ে যাবে? OH এর সাথে যুক্ত হবে, তাহলে কি উৎপন্ন হবে বলো? NaOH। আর এইভাবে যে H প্লাসগুলো পেয়েছি, H প্লাসগুলো একে অপরের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস। এবার আমরা ব্যালেন্স করে নিব। ব্যালেন্স কি হয়ে আছে একটু দেখে নাও। তো আমি তো করাচ্ছি প্র্যাকটিক্যাল। সোডিয়াম একটা, হাইড্রোজেন দুটো। ও মাই গড, হোয়াট ইজ দিস? তাহলে এক কাজ করে, এখানে দুটো দিয়ে ব্যালেন্স করছি, 4টা হলো, এখানে দুটো দিলাম, H2 দুটো, এখানে দুটো হয়ে গেছে, এখানে দুটো করে দাও। ঠিক আছে, গট ইট গাইস? সব এটাতে ব্যালেন্স করার দরকার নেই, এটা ব্যালেন্স হয়ে আছে অলরেডি। বেশ, এবার কি বলেছে দেখো। এবার এর যেটা ভর কত হবে তো বলো, কত হবে তো? এটা কত হবে তো বলো? 2 ইন্টু সোডিয়ামের কত 23 না, গ্রামে চেঞ্জ করলাম, আজকে আমার অবস্থা শেষ হয়ে যাবে। হাইড্রোজেন কত মোল? কি চেয়েছে বলছে, এইভাবে যদি বিক্রিয়া ঘটনা হয় তাহলে কী পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। চলো, কী পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোনারা দেখো এদিকে, কী পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে দেখো। 2, যদি তুমি বুঝতে পারছো, 23। যদি তুমি আমাকে ছেড়ে কেন গেলে? তুমি আগে এটা আমাকে দিকে, তাহলে কত গ্রাম হলো গো? 2339 40 মানে কত পেয়ে গেলাম? 80 গ্রাম। 80 গ্রাম না, তাহলে আমাকে ওটা বলেনি, আমাকে বলেছে 2.3 গ্রাম থেকে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, 2.3 গ্রাম, এখানে 46 গ্রাম রিয়াকশন করলে কত গ্রাম উৎপন্ন হচ্ছে? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তোমাকে কোশ্চেনে বলেছে যে 2.3 গ্রাম যদি রিয়াকশন করে তাহলে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর কত লিটার তোমার হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে লিখো
যে 46 গ্রাম থেকে কতটা পেলাম বলো? 80। তাহলে 1 থেকে কত পাবো? 80/46। তাহলে 23 গ্রাম থেকে কত পাবো? 23 গ্রাম তো না, 2.3 গ্রাম। তাপ নামছে না উপর থেকে? এই দেখো ক্যালকুলেশন করো, তোমরা শুধু ক্যালকুলেশনটা দেখে নাও তাহলেই হলো। তোমরা শুধু ক্যালকুলেশন 23 দিয়ে কত বলো? 46, 0 0 কেটে গেলো, 2 দিয়ে 4, তাহলে কত গ্রাম পেলাম বলো? আমি আর করছি না, যেহেতু তোমাদের বই করে দেওয়া আছে না, এটুকু আর করাচ্ছি না, আমার ব্যালেন্সটা দরকার। হ্যাঁ, এইটুকু দরকার নেই, এইটুকু তোমাদের বই করে দেওয়া আছে খুব সুন্দর করে, নতুন বই করে দেওয়া আছে। হ্যাঁ, আরে গাছটা তুলে ফেলে দিয়েছে, ঢালাই করতে গিয়ে গাছটা তুলে ফেললাম, বুঝতে পারলাম যে পরে লাগাতে হবে গাছ। মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা আছে, গাইড ওদের জায়গাটা ঘিরে রাখছে। আমি যেই স্যারের কাছে ইংলিশ পড়তাম সেই স্যারের ট্রেন করার জন্য এক হাত জায়গা ছেড়ে রেখেছে। আমরা ভেবেছিলাম যে ভবিষ্যতে ওরাও ছাড়বে, কিন্তু ওরা ছাড়বে না, ওদের মেন্টালিটি একটু অন্যরকম, ওরা ওইটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু করবে। চলো এবার দেখো আরেকটা জিনিস, রিয়াকশানটা মুছে দিলাম, দেখো এটা টুকবে না। দেখো আমি যদি বলি যে এই শোনো, আমি যদি বলি 46 গ্রাম থেকে 46 গ্রাম সোডিয়াম থেকে কত লিটার পেয়েছি গো হাইড্রোজেন গ্যাস? 1 লিটার পেয়েছি না? ব্যালেন্স করেছিলাম না? 46 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কতটা পেয়েছিলাম? 1 মোল, মানে 22.4 লিটার আমরা কি পেয়েছিলাম? 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস। আছে দেখো এরকম করেছিল না, H2O কি উৎপন্ন হয়েছিল? NaOH প্লাস H2, তোমরা এরকম করেছো। এটা মানে কত হচ্ছে? 46 গ্রাম। তাহলে 46 গ্রাম সোডিয়াম থেকে আমরা পেয়েছি 1 মোল, 1 মোল মানে কত হয়? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার আয়তন পেয়েছি। তাহলে আমাকে 23 গ্রাম করতে হবে। তাহলে 1 গ্রামের সোডিয়াম থেকে কতটা পাবে? 22.4/46, এত লিটার। তাহলে 2.3 গ্রাম সোডিয়াম থেকে কতটা পাবে? 22.4/46 ইন্টু 2.3। ওটাই করছি, দুটো অ্যান্সার চেয়েছে এখানে, একবার হাইড্রোজেনের আয়তন চেয়েছে, একবার সোডিয়ামের পরিমাণ চেয়েছে, সরি NaOH-এর পরিমাণ চেয়েছে। 10, 23 দিয়ে কত? 46, 2 দিয়ে কত? 11.2, 10 দিয়ে ভাগ করলে কত হয়েছে? 1.12। ঠিক আছে, তাহলে এত লিটার। ঠিক আছে, তাহলে 2.3 গ্রাম থেকে আমরা কতটা পাবো? 1.12 লিটার। হয়েছে? গট ইট? চলে এসো 3 নম্বর কোশ্চেন। তাহলে শুধুমাত্র আজকে উদাহরণগুলোই হবে। এদিকে দেখো কি বলেছে, দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা নতুন কোশ্চেন দিয়েছে। কি বলেছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 740 মিলিমিটার চাপে 3 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ বিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে? ঠিক আছে, এই শোনো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত দেখো KClO3। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইডকে তুমি যদি হিট এনার্জি দাও বা তাপ শক্তি দাও, তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড কী হয়ে যাবে? ভেঙে যায়। কিসে? এটা মনে রাখবে, সেটা হচ্ছে KCl এবং অক্সিজেন গ্যাস, এটা হচ্ছে সংকেত। পটাশিয়াম ক্লোরাইডকে এই শোনো, পটাশিয়াম ক্লোরাইডকে শোনো, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, ব্যালেন্স করে নি। পটাশিয়াম ক্লোরাইডকে তুমি যদি হিট এনার্জি দাও, তাপ শক্তি দাও, তাহলে এটা কিসে ভেঙে যাবে? পটাশিয়াম ক্লোরাইডে ভাঙবে এবং অক্সিজেনে ভাঙবে। এবার আমরা ব্যালেন্স করবো, এখানে 3টে অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, তাহলে ব্যালেন্স করে যখন 2 দিয়ে গুণ করলাম, এখানে 3 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল ব্যালেন্স। তাহলে আমাকে বলেছে যে 3 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ বিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে? 3 লিটার তৈরি করতে হবে। ঠিক আছে, 3 লিটার। এক মিনিট, এখানে পটাশিয়াম ক্লোরাইড যদি আমি ভর সংখ্যা বের করি, পটাশিয়াম ক্লোরাইড দেখো সব কিছু দিয়ে দিয়েছে, 2 গুণিতক পটাশিয়ামের কত? 39, তাই না? দেখো পটাশিয়ামের কত দেওয়া আছে? 39 প্লাস ক্লোরিনের 35.5, অক্সিজেনের 16, তাই না?
35.5, অক্সিজেনের হচ্ছে কি 16, 16 3 কত 48, তাহলে একবার লিখে দিচ্ছি 16 3 48। 39 দিয়ে কত হয়ে গেল 78, এটা 71 হয়ে গেল, 48 দিয়ে কত হয়ে গেল 96, এত গ্রাম। যোগ যদি করি কত হচ্ছে 6 একে 7, 7 আর 8 কত 15, 5 7 থেকে 1, 9 একে 10, 10 7 17, 17 আর 7 কত 24, 245 গ্রাম। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে 245 গ্রাম, 245 গ্রাম থেকে কতটা উৎপন্ন হচ্ছে গো 3 মোল, মানে 3 × 2 × 2 লিটার, 3 4 12 2, 3 4 12 3 22 66 আর 1 কত 67। তাহলে আমরা বিক্রিয়ার সমীকরণ থেকে কি পাচ্ছি যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 67.2 লিটার, তাই না? আচ্ছা, এই যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কত কত এমএম চাপে হচ্ছে গো? এখানে দুই জায়গায় দুই রকম চাপ দেওয়া আছে, এটা হচ্ছে কি সমস্যা। 760, একটু দাঁড়াও তো 1 মিনিট, এইদিকে থাকো। পিওন মানে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চেয়েছো, ঠিক আছে? বলে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 740 মিলিমিটার চাপে 3 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে, 3 লিটার অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 + 273, এত কেলভিন, মানে কত হয়ে গেল গো 300 কেলভিন। ভিয়ন, আচ্ছা পিয়ন, সরি এটা পিয়ন কেন লিখছি, এটা টিয়ন। পিয়ন মানে কত 740, পিয়ন আমাকে বলেছে 740 mmHg। পিয়ন ভিয়ন কতটা উৎপন্ন হয়েছে দেখো তো, 3 লিটার অক্সিজেন গ্যাস, 3 লিটার, আচ্ছা ভিয়ন সমান হচ্ছে 3 লিটার। চলো আমাকে 3 লিটার উৎপন্ন করতে কি পরিমাণ, পিয়ন হচ্ছে 740 mm, ভিয়ন হচ্ছে আমাকে যেটা বের করতে হবে 3 লিটার, আর টিয়ন হচ্ছে এটা V2 বের করতে হবে। রিঅ্যাকশনটা সমীকরণ কি বের করলাম, V2, দাঁড়াও কোশ্চেন